আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়ের ক্লাস চলছে। ইতিপূর্বে তোমাদের সাথে এই অধ্যায়ের অপচয় নির্ণয়ের সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ণয় করা হয় এবং অপচয় কিভাবে হিসাবভুক্ত করতে হয় এই নিয়ে আলোচনা হয়েছে। তো তোমাদের সাথে সৃজনশীল দুটি প্রশ্নের সমাধানও করা হয়েছে। আমার বিশ্বাস তোমরা সেই অঙ্কগুলো করতে এখন সক্ষম। আমরা অপচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করবো, আমি বলেছি। তো সরলরৈখিক পদ্ধতিতে আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়। যদি স্থায়ী সম্পদ ব্যবহার করার পর বিক্রয় করা হয়, তখন সেই বিক্রিত সম্পদের লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয় সেটি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ে দেখো অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 712 সৃজনশীল উদাহরণ 9 এই অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো এখানে উদ্দীপকে লেখা আছে প্রাইম ট্রেডার্স 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 5 লক্ষ টাকা দিয়ে একটি মোটরযান বা মোটর গাড়ি ক্রয় করেন এবং সেই মোটর গাড়িটি চালানোর জন্য, মোটর গাড়িটি ব্যবহারের জন্য তাকে লাইসেন্স করতে হয়েছে। লাইসেন্স ফি ছিল 40,000 টাকা। তাহলে এই মোটর গাড়ির ব্যয় হয়ে গেল 5,40,000 টাকা। খেয়াল করে দেখো, তোমরা উদ্দীপকটি আগে ভালো করে পড়ে নাও এবং অবশ্যই তোমরা আমার সাথে খাতা কলমে কাজ করবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য আমি লিখছি, এখন তোমাদের করার দরকার নেই। তাহলে 2015 সালের 1 জানুয়ারি তারিখে মোটরযানটি ক্রয় করেছে 5 লক্ষ টাকা দিয়ে এবং এটি ব্যবহার উপযোগী করার জন্য লাইসেন্স করতে হয়েছে। তার এই জন্য মোট ব্যয় হয়ে গেছে তার 5,40,000 টাকা। এই ছিল এই মোটর গাড়ির মোট ব্যয়। এখন এই মোটর গাড়িটি 5,40,000 টাকায় ব্যয় ক্রয় করার পর 2017 সালের 1 জুলাই তারিখে 2017 সালের 1 জুলাই তারিখে এই মোটর গাড়িটি সেই 3,20,000 টাকায় বিক্রি করে দিয়েছে। সে 3,20,000 টাকায় বিক্রি করে দিয়েছে এবং এখানে যে তথ্য ছিল যে এই মোটর গাড়িটি 5,40,000 টাকা ব্যয়ে যে অর্জন করেছে তার আয়ুষ্কাল বলা ছিল 20 বছর এবং আয়ুষ্কাল শেষে তার ভগ্নাবশেষ মূল্য ছিল 20,000 টাকা। তো সরলরৈখিক পদ্ধতিতে তোমরা জানো যে অপচয় নির্ণয়ের জন্য 3টি উপাদান দরকার: সম্পদের মোট ব্যয়, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল। তার 5,40,000 টাকায় ব্যয় মেশিনটি মোটর গাড়িটি ক্রয় করা হয়েছে। 40,000 টাকা তার লাইসেন্স ফি ছিল। মোট ব্যয় হলো 5,40,000 টাকা। তার আয়ুষ্কাল ছিল 20 বছর, অর্থাৎ 20 বছর ব্যবহার করা যাবে। 20 বছর পরে তার ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। তো তোমরা জানো যে মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তাহলে বের হয় তার অপচয়যোগ্য মূল্য। যেই ডেপ্রিসিয়েশন যেটা হবে, সেই ডেপ্রিসিয়েটেবল অর্থাৎ অপচয়যোগ্য মূল্য বের হবে 5,20,000 টাকা। সে 20 বছর ব্যবহার করা সম্ভব গাড়িটি 17 সালের জুলাই মাসের 1 তারিখে এসে নতুন গাড়ি সে ক্রয় করবে, এই জন্য সে পুরান গাড়িটি বিক্রি করে দিল।
কত টাকায় বিক্রি করে দিল? 3,20,000 টাকা। এখন এই 3,20,000 টাকা বিক্রি করতে গিয়ে তার লাভ হলো না লোকসান হলো, এটি আমাদেরকে বের করতে হবে। তোমরা উদ্দীপকটি পড়ে দেখো, এখানে 3টি প্রশ্ন করা হয়েছে আমাদেরকে, যে যন্ত্রপাতির বিক্রিজনিত লাভ বা ক্ষতি বের করো। বিক্রি করতে গিয়ে হয় লাভ হয়েছে না হয় ক্ষতি হয়েছে। আবার ওই 17 সালের জুলাই মাসের 1 তারিখে সে 8 লক্ষ টাকা দিয়ে আরও একটি নতুন আধুনিক আরও একটি মোটর গাড়ি সে ক্রয় করেছে, এবং সেই মোটর গাড়িটির রেজিস্ট্রেশন ফি অর্থাৎ লাইসেন্স ফি লেগেছে 70,000 টাকা। ওইটিরও বলা হয়েছে ওইটার আয়ুষ্কাল হবে 30 বছর। নতুন যে মোটর গাড়ি কিনেছে তার আয়ুষ্কাল হবে 30 বছর, এবং আয়ুষ্কাল শেষে তার ভগ্নাবশেষ মূল্য হবে 30,000 টাকা। নতুন মোটর গাড়ি আমরা ক্রয় করেছি 17 সালের জুলাই মাসে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে প্রশ্ন করেছে ক নাম্বারে, এই যে 15 সালে মোটর গাড়ি ক্রয় করেছি, 17 সালে এসে বিক্রি করেছি, এটা বিক্রি করতে গিয়ে লাভ হয়েছে না ক্ষতি আমাদের বের করতে হবে। তো তোমরা লাভ ক্ষতি বের করার জন্য যে কাজটি করবে, তোমাদের দেখতে হবে মোটর গাড়িটি ক্রয় করার পরে আমি বিক্রি করেছি কয়দিন। তুমি খেয়াল করে দেখো, আমি বলেছি কবে বিক্রি হয়েছে? 17 সালের 1 জুলাই তারিখে। তাহলে 2015 সালের জানুয়ারিতে ক্রয় করা হলে এই মোটর গাড়িটি 2015 সাল ব্যবহার করেছে। 2016 সাল ব্যবহার করেছে। 2017 সালে যেহেতু জুলাই মাসের 1 তারিখে বিক্রি করেছে, এখানে শেষে 6 মাস ব্যবহার করেছে। এখানে পুরো 1 বছর ব্যবহার করলো, এখানে পুরো 1 বছর ব্যবহার করলো, এখানে সে 6 মাস ব্যবহার করলো, অর্থাৎ হাফ বছর ব্যবহার করলো। এখানে করলো 1 বছর ব্যবহার, এখানে করলো 1 বছর ব্যবহার, আর এখানে সে ব্যবহার করলো 6 মাস। তাহলে মোট সে 2.5 বছর এই মোটর গাড়িটি ব্যবহার করেছে। 2.5 বছর ব্যবহার করার পরে সে এই মোটর গাড়িটি বিক্রি করেছে। তাহলে তোমাকে দেখতে হবে যে 2.5 বছরে সে কয় টাকা ব্যবহার করেছে। এই কয় টাকা ব্যবহার করেছে জানতে হলেই তোমাকে জানতে হবে এই মোটর গাড়িটির বছরে অবচয় কত করা হয়েছে, তার বার্ষিক অবচয়ের পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থী, তো বার্ষিক অবচয় বের করার সূত্র তোমরা জানো, যে আমি তোমাদের শুধু এই কাজটি করার জন্য রাফে করে তোমাদের আমি দেখাচ্ছি। বার্ষিক অবচয় সূত্র ছিল আমাদের মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে ঘটনা দাঁড়ালো, এটার মোট ব্যয় ছিল 5 লক্ষ টাকা দিয়ে কিনেছিল, লাইসেন্স ফি ছিল 40,000, তাহলে মোট ব্যয় হয়ে গেল 5,40,000। ভগ্নাবশেষ মূল্য হবে 20,000। আয়ুষ্কাল বলা ছিল 20 বছর। তাহলে দেখো 5,40,000 মাইনাস 20,000 থাকে 5,20,000। যদি 20 দিয়ে ভাগ করি, দেখো 1 বছরের অবচয় দাঁড়াচ্ছে 26,000 টাকা হচ্ছে তার বার্ষিক অবচয়। তাহলে তার বার্ষিক অবচয় অর্থাৎ 1 বছরের অবচয় দাঁড়াচ্ছে 26,000 টাকা। তাহলে এই মোটর গাড়িটির বার্ষিক অবচয় হলো 26,000 টাকা। আমার মনে হয় তোমরা এটি সহজে বুঝতে পেরেছো, কারণ তোমরা এটি পারো যে সরলরৈখিক পদ্ধতিতে সবচেয়ে সহজ সূত্রটি মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে মোট ব্যয় আছে 5,40,000, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, আয়ুষ্কাল 20 বছর। তাহলে আমার বার্ষিক অবচয়ের পরিমাণ দাঁড়ালো 26,000 টাকা। দেখো তাহলে বার্ষিক মানে 1 বছরে। তার যেহেতু বিক্রির আগ পর্যন্ত এখানে ব্যবহার করেছি 1 বছর, তাহলে 15 সালে এটার অবচয় হলো 26,000 টাকা। 16 সালে ব্যবহার করেছি 1 বছর, 16 সালের অবচয় হবে 26,000 টাকা। 17 সালে ব্যবহার করেছি আমরা 6 মাস,
অর্থাৎ অর্ধেক বছর। তাহলে 1970 সালে এসে আমার অবচয় 26,000 টাকা হবে না, অবচয় হবে এখানে কয় টাকা? 26,000 অর্ধেক, অর্থাৎ 13,000 টাকা। তাহলে আড়াই বছরে বিক্রির আগ পর্যন্ত, যেদিন আমরা বিক্রি করেছি তার পূর্ব পর্যন্ত আমার এই সম্পদের অবচয় হয়ে গেল 65,000 টাকা। তোমরা দেখো বিষয়টি বুঝতে পেরেছো কিনা একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে কি দাঁড়ালো যে আড়াই বছরে আমরা ব্যবহার করেছি 65,000 টাকা। তোমরা নিশ্চয়ই জিনিসটি বুঝতে পেরেছো যে যেই মোটর গাড়িটি বিক্রি করেছি তার প্রথম বছর অবচয় হলো 26,000, পরের বছর অবচয় 26,000, তার পরের বছর অবচয় 13,000, তার মধ্যে মোট অবচয়ের পরিমাণ দাঁড়ালো এখানে 65,000 টাকা। এই আড়াই বছরে এই 65,000 টাকার অবচয়কে এটা বলা হবে এটার পুঞ্জীভূত অবচয়। আমার মনে হয় তোমরা এই যেই মোটর গাড়ি বিক্রি করেছি বিক্রির আগ পর্যন্ত, ক্রয় থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত ব্যবহার করেছি আমরা 1 বছর, 1 বছর 6 মাস, আড়াই বছর। তুমি খেয়াল করবে কোনো সম্পদ যদি বিক্রি করা হয় তাহলে তোমাকে দেখতে হবে বিক্রির আগ পর্যন্ত আমি এটি ব্যবহার করেছি কয় টাকা। তাহলে আমরা এখানে ব্যবহার পেলাম 65,000 টাকা। তাহলে 65,000 টাকা ব্যবহার করার পরে আমার এটার দাম ছিল কয় টাকা? 5,40,000 টাকা। 5,40,000 টাকা ব্যবহার করেছি 65,000 টাকা। তাহলে যদি 65,000 টাকা ব্যবহার করে থাকি তাহলে আমার দাম থাকলো কত? তাহলে আমার আরো দাম রয়ে গেল 4,75,000 টাকা। দাম রয়ে গেল 4,75,000 টাকা। অর্থাৎ ক্রয় করেছি মোট 5,40,000 টাকা ব্যয় করে, ব্যবহার করেছি 65,000। আমার এটার বর্তমান মূল্য বিক্রির সময় এটার মূল্য দাঁড়ালো 4,75,000 টাকা। এই মূল্যটাকে বলা হয় পুস্তক মূল্য বা বর্তমান মূল্য বা বুক ভ্যালু। অর্থাৎ এটার বর্তমান দাম বিক্রির সময় দাম ছিল 4,75,000 টাকা। এটাকে বলা হয় পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য কীভাবে বের হলো? এটার দাম ছিল কি? মোট ব্যয়, আর এটা ছিল বিক্রির সময় মোট ব্যবহার। মোট ব্যবহারকে একত্রে বলা হয় পুঞ্জীভূত অবচয়। এটা একত্রে বলা হয় পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয় যদি বাদ দেই তাহলে যেটা বেরোলো তার নাম হচ্ছে কি? পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য কয় টাকা? 4,75,000 টাকা। আমরা বিক্রি করেছি কয় টাকা বলে বলা আছে প্রশ্নে? 3,20,000 টাকা। 3,20,000 টাকা, যেটার দাম 4,75,000, এটা বিক্রি করেছি 3,20,000 টাকা। তাহলে কি দাঁড়ালো দেখো? $1,55,000 টাকা আমার সম্পদের যে মূল্য থাকার কথা তার চেয়ে আমি কম টাকায় বিক্রি করেছি, অর্থাৎ আমার লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে এই সম্পদ বিক্রয়ে বা এই মোটর গাড়ি বিক্রয়ে আমার ক্ষতির পরিমাণ হচ্ছে 1,55,000 টাকা। যেহেতু আমার বর্তমান মূল্য 4,75,000 টাকা, বিক্রি করেছি 3,20,000 টাকা, তাহলে এই টাকাটা আমার হলো আমার ক্ষতি, বিক্রিজনিত ক্ষতি। এটা আমি তোমাদের সাথে আলোচনা করে দেখালাম। এটাকে যদি আমরা একটা অঙ্কের ফরম্যাটে দাঁড় করাই, একটা অঙ্কর মতো করে করি সুন্দর করে, তাহলে দেখো কী দাঁড়ায়। তোমরা যদি বুঝে থাকো তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে আমাদের মোটর গাড়ি বিক্রিজনিত লাভ বা ক্ষতি নির্ণয় করবো। ক নম্বরের প্রশ্নের উত্তর আমাদের মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ কি হবে আমরা জানি, লাভ হতে পারে ক্ষতি হতে পারে, আমরা জানি না, এই জন্য লাভ বা ক্ষতি নির্ণয় যেভাবে প্রশ্ন আমাদের চেয়েছে
লাভ বা ক্ষতি নির্ণয়, এটা আমরা নির্ণয় করব। এই জন্য ছোট্ট করে একটা ঘরে নিতে পারি। একটা ছোট্ট করে আমরা ঘরে নিতে পারি। প্রথমে এখানে লিখো বিবরণ, টাকা টাকা, তাহলে লিখে এবার বিক্রিত মোটর গাড়ির মোট ব্যয়, বিক্রিত মোটর গাড়ির ক্রয় মূল্য বা মোট ব্যয়, মোট ব্যয়টা কত টাকা পেয়েছিলাম? 5,40,000 টাকা। 5,40,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব, বাদ পুঞ্জীভূত অপচয়, বাদ দিব আমরা পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয়টা তোমরা একসাথে লিখে দিতে পারো, আমি তোমাদের দেখিয়েছি যেহেতু। আর যদি তোমরা এটি ডিটেলস ভেঙে ভেঙে বোঝার জন্য লিখতে চাও, তাহলে 2015 সালে অপচয় হয়েছিল এখানে 26,000 টাকা। 2016 সালে অপচয় হয়েছে এখানে 26,000 টাকা। 2017 সালে অপচয় হয়েছে 13,000 টাকা। তাহলে মোট অপচয় হলো 65,000 টাকা। এখানে তোমাদের আরো একটি ব্যাপার খুব খেয়াল করতে হবে, সেইটা হলো 17 সালে কিন্তু অপচয়ের পরিমাণ 13,000 টাকা নয়। 17 সালে কিন্তু অপচয় হচ্ছে যেটা বিক্রি করেছি সেই মোটর গাড়ির অপচয় 13,000, আর নতুন একটা মোটর গাড়ি কিনেছি ওইটারও কিন্তু অপচয় রয়েছে, বাট ওইটা আমার এখানে আসবে না। আমি শুধু যেটা বিক্রি করেছি শুধু ওইটা লাভ করতে বিক্রি করতেছি, তাই ওই যেই মোটর গাড়ি বিক্রি করেছি সেখান থেকে শুধু তার অপচয়টাই বাদ দিতে হবে। যে মোটর গাড়ি বিক্রি করেছি কেবলমাত্র সেই মোটর গাড়ির পুঞ্জীভূত অপচয় কত টাকা বিক্রির আগ পর্যন্ত এটা আমাদের বের করতে হবে। তো অতএব নতুন ক্রয়কৃত মোটর গাড়ির অপচয় কিন্তু আমার এখানে আসবে না, এখানে আসবে বিক্রিত মোটর গাড়ির, যেই মোটর গাড়ি বিক্রি করেছি এটি ক্রয় থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত আমার কত টাকা অপচয় হয়েছে আমরা সেটা বের করবো আগে। তাহলে সেটা পেলাম 65,000 টাকা। তাহলে মোট ব্যয় থেকে বাদ দিলাম পুঞ্জীভূত অপচয়, তাহলে থাকলো আমাদের কয় টাকা? 4,75,000 টাকা। এর নাম হচ্ছে পুস্তক মূল্য। অর্থাৎ বিক্রয়ের সময় এই মোটর গাড়ির 4,75,000 টাকা, এটাকে বলে পুস্তক মূল্য। তাই তোমাকে যদি অবজেক্টিভে প্রশ্ন আসে যে পুস্তক মূল্য সমান কত বা কিভাবে বের হবে, পুস্তক মূল্য সূত্রটা তুমি কি লিখছো? বিক্রিত সম্পদের অর্থাৎ ক্রয় মূল্য বা মোট ব্যয়, ক্রয় মূল্য মানে মোট ব্যয়, ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অপচয়, তাহলে কি দাঁড়ালো? পুস্তক মূল্য। আর যদি ক্রয় মূল্য বের করতে বলে কি দাঁড়ালো? পুস্তক মূল্য যোগ পুঞ্জীভূত অপচয়, তাহলে কি বের হবে কি? ক্রয় মূল্য। আবার ক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, তাহলে কি বের হবে? পুঞ্জীভূত অপচয়। একটা থেকে কিন্তু তুমি কয়েকটা প্রশ্নের উত্তর বের করতে পারতে হবে অবজেক্টিভের জন্য, নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য। আমি আবার বলছি, তোমার অবজেক্টিভ প্রশ্ন হলো যে পুস্তক মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, তাহলে কী বেরোচ্ছে? পুস্তক মূল্য। পুস্তক মূল্য যোগ পুঞ্জীভূত অপচয় কী বেরোচ্ছে? মোট ব্যয় বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য কী বেরোচ্ছে? পুঞ্জীভূত অপচয়। সূত্র তোমাকে তৈরি করতে পারতে হবে।
সূত্র কখনো মুখস্থ করবে না। সূত্র, অঙ্ক থেকে সূত্র তৈরি হবে, তোমাকে সূত্র সে বানাইতে হবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। সূত্র মুখস্থ করে অঙ্ক করবে না, তাহলে মনে থাকবে না। তুমি এখান থেকে বের করতে পারতেছো এটা মোট ব্যয়, এটা আরেক নাম বলছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে পঞ্জীভূত অবস্থায় বাদ দিলে কি থাকতেছে? পুস্তক মূল্য। পুস্তক মূল্যের আরেক নাম হচ্ছে বর্তমান মূল্য। এবার এই পুস্তক মূল্যের চাইতে মানে বর্তমান মূল্য থেকে যদি বেশি টাকা বিক্রি করি তাহলে আমার লাভ হবে, আর কম টাকা বিক্রি করলে আমার কি হবে? ক্ষতি হবে। এবার লিখবো আমি বাদ। বিক্রি করেছি আমরা 3,20,000 টাকা দিয়ে। দাম হচ্ছে 4,75,000 টাকা, বিক্রি 3,20,000 টাকা। তাহলে আমার লোকসান হলো 1,55,000 টাকা। এটা নাম হচ্ছে ক্ষতি। এটাকে বলা হয় বিক্রিজনিত ক্ষতি। আমাদের বিক্রিজনিত ক্ষতি হচ্ছে, আমাদের লাভ হয় না, কি হয়েছে? ক্ষতি। তাহলে বিক্রিজনিত ক্ষতি হচ্ছে আমার কত টাকা? 1,55,000 টাকা। আশা করি তোমরা লাভ, বা যদি এটা আমার বড় হয়ে যেত, লাভ বেশি হতো, তাহলে হয়তো আমাদের লাভ। আমার বিশ্বাস তোমরা ক্ষতি বের করে বুঝতে পেরেছো। খ নম্বরের প্রশ্ন ছিল আমাদের 17 সালের জাবেদা দিতে বলা হয়েছে, 17 সালে। তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা খ নম্বরের উত্তরে চলে যাই। সতেরো সালে জাবেদা দিতে বলা হয়েছে, আমরা 17 সালে জাবেদা দিব। তোমরা নিশ্চয়ই 15 সালে জাবেদা, 16 সালে জাবেদা পারবে, কারণ 15 সালে জাবেদা তো এখানে খুবই সহজ, শুধু মোটো করে ক্রয় জাবেদা লিখবে, অবচয় জাবেদা লিখবে। 16 সালেরটাও সেম, শুধু অবচয় জাবেদা লিখবে। এই জন্য 17 সালে জাবেদা যেহেতু বিক্রয় বিষয় রয়েছে, এই জন্য আমরা 17 সালে জাবেদাটাই করি, যে প্রাইম ট্রেডার্সের জাবেদা তোমরা জাবেদার ঘরে কে নাও, জাবেদার ঘরে কে তোমরা আমার সাথে কাজ করতে থাকো। দেখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কোনো সালে যদি কোনো সম্পদ বিক্রি করা হয়, তাহলে সে বিক্রয়ের জাবেদা দেওয়ার আগে ওই সম্পদের যে অবচয়টুকু হবে ওই বছর, যে বছর বিক্রি করা হয়েছে, ওই বছর ওই সম্পদের, আমি আমার কথা আবার বলছি, কোনো সম্পদ যদি বিক্রি করা হয় আর ওই বছর আমাদের জাবেদা দেওয়ার সময় যে সম্পদটা বিক্রি করলাম ওই সম্পদের অবচয়ের জাবেদাটা বিক্রয়ের আগে দিয়ে নেবে। তাহলে আমাদের 17 সালে যে প্রথমে যে মোটর গাড়ি আমরা বিক্রি করেছি 2017 এই জুলাই 1 তারিখে যেই মোটর গাড়ি বিক্রি হয়েছে, 17 সালে এই মোটর গাড়ির অবচয়ের পরিমাণ ছিল কিন্তু 13,000 টাকা। আগে আমরা অবচয় জাবেদা লিখব, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব
ক্রেডিট। শুধু আমি আবার বলছি, আমাদের সাধারণত অবচয় যাবে আমরা 31 ডিসেম্বর তারিখে দিই। যখন কোনো সম্পদ বিক্রি হয়ে যাবে, শুধু ওই বিক্রিত সম্পদের অবচয়টুকু বিক্রয় চাপেদা লেখার আগে আমরা অবচয় চাপেদা দেবো। এই জন্য যে আমাদের বিক্রয়ের সময় যখন পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্সটা আমাদের ডেবিট করতে হয়, এই জন্য ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই অবচয় চাপেদাটা আমরা আগে দেব। যে বছর শুধু সম্পদ বিক্রি হবে ওই বছর বিক্রিত সম্পদের অবচয়ের পরিমাণ দিয়ে বিক্রয় চাপেদা দেওয়ার আগে আমরা অবচয় চাপেদাটা লিখব। তো এখানে এই সম্পদের 17 সালে অবচয় ছিল 13,000 টাকা, লিখে নেব 13,000 টাকা। এটা ব্যাখ্যা তোমরা জানো, যেহেতু অবচয় ধার্য করা হলো। এই জাবেদাটা লিখি, তারপরে সেম তারিখে আমরা সম্পত্তি বিক্রি করেছি। যখন কোনো সম্পদ বিক্রি করা হয়, তুমি এক জিনিস খেয়াল করে দেখো, তার কারবার থেকে সম্পদের পরিমাণ হ্রাস পাবে, আর বিক্রি করে বিনিময়ে আমি পেয়েছি কি টাকা। কত টাকা পেয়েছি? 3,20,000 টাকা। তো আমি তোমাদের আগের ক্লাসও বলেছি, সম্পদ বিক্রয় যদি নগদ, চেক এটা উল্লেখ না থাকে, নগদ লিখলেও হবে, ব্যাংক লিখলেও হবে। তবে আমরা এখনকার বর্তমান প্রেক্ষাপটে বলছি যে সাধারণত সম্পদ বিক্রয়ের লেনদেনগুলো চেকে নিষ্পত্তি হয়ে থাকে, তাই ব্যাংক লেখাটাই হচ্ছে উত্তম। তাই আমরা ব্যাংক লিখবো। এখানে আমরা বিক্রি করে টাকা পেয়েছি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, টাকা পেয়েছি 3,20,000 টাকা। আর এই সম্পত্তি বিক্রির আগ পর্যন্ত সম্পদের বিপরীত সম্পদ নামে যেটাকে আমরা পুঞ্জীভূত অবচয় বলেছি, এটার অবচয় সৃষ্টি হয়েছে 65,000 টাকা। যখন কোনো সম্পদ বিক্রি হয়ে যাবে, তখন আমাদের পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স থেকে ওই সম্পদের পুঞ্জীভূত অবচয়টাও ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো পুঞ্জীভূত অবচয় সবসময় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, আর এটাকে ক্লোজ করতে হলে, শেষ করতে হলে, কমাই দিতে হলে এটা হয়ে যাবে ডেবিট ব্যালেন্স। আর যেহেতু যেখানে পুঞ্জীভূত অবচয়ের মাধ্যমে সম্পদের বিপরীতে আরেকটি বিপরীত সম্পদ সৃষ্টি করা হয়, সঞ্চয় সৃষ্টি করা, একটি ফান্ড সৃষ্টি করা হয়, ওই ক্ষেত্রে অলওয়েজ সম্পদকে তার ক্রয়মূল্যে হিসাবে বই লিপিবদ্ধ করা হয়। তো আমার এখন যখন সম্পদ বিক্রি করে দিয়েছি, তাহলে আমার কারবার থেকে যে সম্পদটা কমে যাবে, হ্রাস পাবে, সেটা ক্রয়মূল্যে হ্রাস পাবে। আর তার ক্রয়মূল্যের বিপরীতে কী কী রয়েছে? ক্রয়মূল্যের বিপরীতে আমি বিক্রি করে টাকা পেয়েছি 3,20,000 টাকা, এটার বিপরীতে পুঞ্জীভূত অবচয় আছে 65,000 টাকা, আর বিপরীতে ক্ষতি হয়েছে আমার 1,55,000 টাকা। তো এই সম্পদের বিপরীত যে নামগুলো রয়েছে সেগুলো হবে ডেবিট। অর্থাৎ কোনো সম্পদ বিক্রি হয়ে গেলে তার পুঞ্জীভূত অবচয় ডেবিট করতে হয়, পুঞ্জীভূত অবচয়কে ক্লোজ করে ফেলতে হয়, বন্ধ করে ফেলতে হয়। তাই এই জন্য এই সম্পদটা যেটা বিক্রি করেছি, যে মোটর গাড়িটি, তার বিক্রির পর্যন্ত তার পুঞ্জীভূত অবচয় 65,000 টাকা, তাই পুঞ্জীভূত অবচয় হবে ডেবিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট। এটার পুঞ্জীভূত অবচয় ছিল 65,000 টাকা। আর এই সম্পত্তি বিক্রি করতে গিয়ে আমার ক্ষতি হয়েছিল 1,55,000 টাকা, এটাকে লিখবো বিক্রিজনিত ক্ষতি ডেবিট। ক্ষতি ডেবিট, সেটা হয়েছিল 1,55,000 টাকা। এটা সরাসরি আয় বিবরণীও লেখা যায়। আর বিক্রিজনিত ক্ষতি লিখলে আবার এই যেহেতু ক্ষতিটাকে আমাদের আয় বিবরণীর মাধ্যমে এই ক্লোজ করে ফেলতে হবে, এই জন্য আরেকটা সমাপনী যাবে দিতে হয়, অথবা এখানে সরাসরি আয় বিবরণী লিখলে হয়। তাদের বোঝার সহজার্থে যে এটা যে ক্ষতি হয়েছে এটা বোঝানোর জন্য এখানে বিক্রিজনিত ক্ষতি লেখা হয় থাকে। তো দেখো আমার বিক্রিজনিত ক্ষতি হয়েছে কয় টাকা? 1,55,000 টাকা। ক্ষতি খরচ এগুলো কী হয়? ডেবিট হয়। তাহলে ক্ষতিটাও হবে ডেবিট। কথা আর আমি আবার বলছি, খেয়াল করে দেখো, বিক্রি করে টাকা পেয়েছি 3,20,000 টাকা, আর এই সম্পদের পুঞ্জীভূত অবচয় হয়েছিল 65,000 টাকা বিক্রি পর্যন্ত। তারপরে ক্ষতি হয়েছে 1,55,000 টাকা। আর আমার কাছ থেকে, আমার কারবার থেকে যে সম্পদটা বিক্রি হলো, এটা চলে গেল
কয় টাকার? 5,40,000 টাকার। তার হিসেবের বইয়ে অলওয়েজ ক্রয় মূল্য লিপিবদ্ধ থাকে সম্পদের মূল্য 5,40,000 টাকা। লিখবো আমরা মোটর গাড়ি হিসাব ক্রেডিট। মোটর গাড়ি হিসাব ক্রেডিট, যার মূল্য 5,40,000 টাকা। তোমাদের জাবেদারা বুঝতে পেরেছো কিনা? জাবেদারা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের আমার এই ক্লাস করার সফল হবে, সার্থক হবে। যদি বুঝতে পেরে থাকো, কথা আমি আরেকবার বলছি যে এখানে ব্যাংক হিসাব যেটা বিক্রি করে যে টাকাটা পেয়েছি, আমরা টাকা পেয়েছি, এটা ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রি পর্যন্ত এই সম্পদের অবচয় ছিল 65,000 টাকা, পুঞ্জীভূত অবচয় ডেবিট। ডেবিট কেন হলো? কোনো সম্পদ যদি কারবার থেকে বিক্রি হয়ে যায়, কারবার থেকে সম্পদটা চলে যায়, হ্রাস হয়ে যায়, তাহলে ওই সম্পদের পুঞ্জীভূত অবচয়কেও কী করতে হয়? ক্লোজ করে দিতে হয়, হ্রাস করে দিতে হয়, হিসাবটা বন্ধ করে দিতে হয়। তাহলে পুঞ্জীভূত অবচয়ের হলো ক্রেডিট ব্যালেন্স, এটাকে ক্লোজ করতে হলে, বন্ধ করতে হলে এটা হয়ে যায় ডেবিট। এই জন্য পুঞ্জীভূত অবচয় ডেবিট। আর এই সম্পদ বিক্রি করতে গিয়ে কারবারের ক্ষতি হয়েছে 1,55,000 টাকা, তাই ক্ষতি হবে ডেবিট। আর মোটর গাড়ি হলো ক্রেডিট। আমি ব্যাখ্যা সহজ ভাষায় তুমি লিখতে পারো, যেহেতু মোটর গাড়ি বিক্রয় করা হলো। আমার মনে হয় তোমরা জাবেদারি বুঝতে পেরেছো। তাহলে আমি 17 সালে নতুন ক্রয় করা হয়েছে মোটর গাড়ি, আমরা সেটা জাবেদা লিখবো। এটা যদি বুঝে থাকো আমি এটা মুছে দিচ্ছি। তোমরা জাবেদার আগে উঠিয়ে নাও। এটার ব্যাখ্যা সহজে লিখতে পারো, যেহেতু মোটর গাড়ি বিক্রয় করা হলো। একদম সহজ ব্যাখ্যা। তাহলে মুছে দিচ্ছি। এবার 17 সালের জুলাই মাসের 1 তারিখে নতুন করে আরো একটি মোটর গাড়ি ক্রয় করা হয়েছে। তাহলে আবার লিখবো আমরা মোটর গাড়ি নতুন করে ক্রয় করলে লিখবো আমরা মোটর গাড়ি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে এটার ব্যাখ্যা তোমরা পারো, যেহেতু মোটর গাড়ি ক্রয় করা হলো 8 লক্ষ টাকাতে কিনেছিল, 70,000 টাকার লাইসেন্স ফি, তাহলে মোট ব্যয় হয়ে গেল, মোট ক্রয় মূল্য হয়ে গেল 8,70,000 টাকা। 31 ডিসেম্বরে আইসা, ডিসেম্বর 31 আইসা এবার আমরা অবচয় নির্ণয় করব। এই 8,70,000 টাকার মোটর গাড়িটি দাম ছিল 8,70,000 টাকা। এটার পঞ্জীভূত অবচয় ভগ্নাংশ মূল্য 30,000 টাকা, আয়ুষ্কাল 30 বছর। তোমরা এটাতে ভাগ করে দেখো। 8,70,000 টাকা এটার মোট ব্যয়, ভগ্নাবশেষ মূল্য আছে 30,000 টাকা, তাহলে থাকে 8,40,000 টাকা। একে 30 দিয়ে ভাগ দাও, তাহলে দেখো কত টাকা আসে। যেহেতু এই মোটর গাড়িটি জুলাই মাসের 1 তারিখে ক্রয় করা হয়েছে, সুতরাং এটির অবচয় হবে 6 মাসের। এই মোটর গাড়ির অবচয় হবে 6 মাসের। আমি আবার বলছি 8,70,000 মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা ভাগ আয়ুষ্কাল 30, তাহলে 1 বছরের অবচয় বের হবে। আর যেহেতু এটা ব্যবহার করেছি এখানে আমরা 6 মাস, অতএব এটাকে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, তাহলে তুমি এখানে অবচয় পাবে, 6 মাসের অবচয় পাবে 14,000 টাকা। তোমরা এটা সহজে বের করতে পারার কথা। মোট ব্যয় 8,70,000, ভগ্নাবশেষ মূল্য 32,000, আয়ুষ্কাল 30, এটা ভাগ করলে বার্ষিক অবচয় বের হবে। বার্ষিক মানে 1 বছর। 1 বছরের অবচয়কে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তুমি 6 মাসের অবচয় পাবে। এবারে 6 মাসের অবচয় জামাতে লিখবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে অবচয় 6 মাসে দাঁড়ালো 14,000 টাকা।
এটা ব্যাখ্যা তোমাদের জানা আছে। যেহেতু অবচয় ধার্য করা হলো 31 ডিসেম্বর আইসা, আমরা আবার এটার সমাপনী জাবেদা দেব। 31 ডিসেম্বর আইসা 17 সালে আমার অবচয়ের পরিমাণ দাঁড়ালো কত টাকা তোমরা দেখো। 17 সালে আইসা একটা সম্পদ বিক্রি করেছিলাম যার অবচয়ের পরিমাণ ছিল 13,000 টাকা। ওখানে লিখছিলাম অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আবার এখানে সে অবচয় হলো 14,000 টাকা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে 17 সালে আমার মোট অবচয়ের পরিমাণ হয়ে গেল কিন্তু 14,000 আর 13,000 27,000 টাকা। পুরো 27,000 টাকাই আমার 17 সালের অবচয়। এই অবচয় 17 সালের পুরো 27,000 টাকাই আমার মুনাফা যেতে হবে অবচয়। এবং এই 27,000 টাকা কি আমার কি করতে হবে, ক্লোজ করে ফেলতে হবে। তোমাদের আমি আগে বলেছি যে অবচয় হচ্ছে মুনাফা জাতীয় হবে, আর মুনাফা জাতীয় হবে 1 বছরের হবে, অন্য বছর কি হয় না, ট্রান্সফার হয় না। এই জন্য অবচয় ধার্য করার সঙ্গে সঙ্গে সেটাকে আবার ক্লোজিং করে ফেলতে হয়। তাহলে আমরা অবচয় ধার্য করছি এখানে দুবার। একবার জুলাইয়ের 1 তারিখে, তখন অবচয়ের পরিমাণ ছিল 13,000 টাকা। আবার 31 ডিসেম্বরে এসে নতুন মোটর গাড়ির অবচয় হলো 14,000 টাকা। তাহলে আমার মোট অবচয় হয়ে গেল কয় টাকা, 27,000 টাকা। যদিও তোমরা দেখবা বইয়ের উদাহরণে এখানে লেখা ছিল যে সমাপনী দাখিলা ছিল 14,000 টাকা, এটি যদিও ঠিক নাই। তোমাদের এখানে লিখতে হবে যে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট। এখানে আরেকটা বিষয় তোমাদের আমি বলতে রাখছি, বইগুলোতে যদিও তোমরা পাবে অনেক অঙ্কে, ওই যে বিক্রিজনিত ক্ষতি হয়েছে, এই ক্ষতিটাও আমরা এই একই জায়গাতে আমরা ক্লোজ করে ফেলতে পারি। আয় বিবরণী ডেবিট, তো তোমাদের বুঝার সহজার্থে আমি আজকে ওই ক্ষতিতে যাব না। তোমাদের এখানে আমি বলছি, তোমরা শুধু এটা জেনে রাখো 17 সালে অবচয় হয়েছে আমার মোট কত টাকা, 27,000 টাকা। 13,000 টাকা ছিল আমাদের বিকৃত সম্পদের অবচয়, আর নতুন মোটর গাড়ির অবচয় ছিল 14,000 টাকা। তো মোট অবচয় হয়ে গেল 27,000 টাকা। তাহলে আমাদের সমাপনী যা দাখিলা হবে 27,000 টাকা। সমাপনী ব্যাখ্যা তোমাদের আমি আগেই শিখিয়েছিলাম। এখানে একটা আমরা লিখবো যেহেতু অবচয় হিসাব বন্ধ করা হলো, যেহেতু অবচয় হিসাব বন্ধ করা হলো, অথবা যেহেতু অবচয়ের জন্য সমাপনী দাখিলা দেওয়া হলো। এখানে আরেকটি জাবেদা আমাদের দিতে আমরা পারি, সেটা হচ্ছে আয় বিবরণী ডেবিট, বিক্রিজনিত ক্ষতি হিসাব, বিক্রিজনিত ক্ষতি ক্রেডিট। আয় বিবরণী ডেবিট, বিক্রিজনিত ক্ষতি ক্রেডিট। তো এখানে আমি এখানে লিখে বলতে পারি আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, বিক্রিজনিত ক্ষতি ক্রেডিট, আরও 1,55,000 টাকা। ওইটা তোমাদের আমি পরে 8 জাবেদা শিখাবো। আজকে এই পর্যন্তই থাকলো, যে বিক্রিজনিত ক্ষতি পর্যন্ত গেলাম না, শুধু অবচয় সমাপনী পর্যন্ত তোমাদের দেখানো হলো। তাহলে এখানে 17 সালে আমাদের মোট জাবেদা হলো যে প্রথম হলো আমাদের অবচয় ধার্যের জাবেদা, যেটা বিক্রি করেছি সেটা অবচয়, তারপরে আমাদের বিক্রি জাবেদা, তারপরে নতুন মোটর গাড়ি ক্রয় জাবেদা, এবার নতুন মোটর গাড়ির অবচয় জাবেদা, আর অবচয়ের জন্য সমাপনী জাবেদা। আমার বিশ্বাস তোমরা 17 জাবেদাগুলো বুঝতে পেরেছো। যেহেতু বিকৃত সম্পদের অঙ্ক একটু কঠিন, তোমাদের একটু খেয়াল করতে হবে, ভালো করে বুঝতে পারতে হবে। ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই, আমাদের ক্লাসে আবার যখন দেখা হবে, তোমাদেরকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ভার্চুয়াল ক্লাসে আসলে অনেক লম্বা হয়ে যায় ক্লাসগুলো, এবং তোমাদের যেহেতু প্রশ্ন করার সুযোগ নেই এখানে, এই জন্য আর কিছু কিছু বিষয় এখানে রয়েছে যেগুলো ক্লাস হয়তো সরাসরি আলোচনা করলে আরও ক্লিয়ার তোমাদের বোঝানো সব যাবে, তোমরা বুঝতে পারবে। তো তোমরা শুধু এটা জেনে রাখো যে কোনো সম্পদ যদি বিক্রয় করা হয়, সেই সম্পদের বিক্রয়ের অবচয় জাবেদা আমরা আগে দেবো, নতুন মোটর গাড়ি ক্রয় করা হলে সেটা জাবেদা আমরা পরে দেবো অবচয় জাবেদা, এবং দুটি অবচয় একসাথে মিলে আমরা ক্লোজিং জাবেদা দেবো। এবং আমরা যেটা বিক্রিজনিত ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য আরেকটি ক্লোজিং জাবেদা নেব, আয় বিবরণী ডেবিট, বিক্রিজনিত ক্ষতি ক্রেডিট, 1,55,000 টাকা। এবার চলে আসো আমরা গ নম্বরের প্রশ্ন চলে যাই। এখানে গ নম্বরে বলা আছে যে মোটর গাড়ির হিসাব প্রস্তুত করো, অর্থাৎ একটি খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। এখানে মোটর গাড়ির হিসাব, তাও কত সাল থেকে, 16 সাল থেকে 18 সাল পর্যন্ত মোটর গাড়ির হিসাব।
লিখতে পারো যদিও, তারপরে আমি লিখে দিচ্ছি হিসাবের কোড নং, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। তো যে কোনো খতিয়ান, তোমাদের আমি বলেছি খতিয়ানের ভিত্তি হলো জাবেদা। তো জাবেদার আলোকে আমরা খতিয়ান করব। তো এখানে কিন্তু জাবেদা করেছি শুধু 17 সালের, খতিয়ান কিন্তু শুরু করবো আমরা 16 সাল থেকে। তাহলে 2016 প্রথম আমরা মোটর গাড়ি কিনেছি জানুয়ারি মাসে। তা জানুয়ারি মাসের 1 তারিখে তোমাকে লিখতে হবে জাবেদা কি ছিল, মোটর গাড়ি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব নামে লিখবো। ব্যাংক হিসাব। আর সে টাকার পরিমাণ ছিল 5,40,000 টাকা। এটি আমাদের উদ্বৃত্ত হবে 5,40,000 টাকা। 2017 সালের জানুয়ারিতে আইসা এখানে কোনো মোটর গাড়ি কিন্তু ক্রয় করা হয়নি, কোনো মোটর গাড়ি বিক্রয় করা হয়নি। এখানে এসে আমরা কি করব, এখানে এসে আমাদের মোটর গাড়িটা আগে যেটা ছিল এটি এখানে রয়েছে। তো যদি নতুন করে যদি ক্রয় বিক্রয় নেই, নতুন করে ক্রয় হয় নাই, বিক্রয় হয় নাই, আমরা এটি এখানে লিখব ব্যালেন্স বিডি। এই 5,40,000 টাকা এটি এখানে 5,40,000 টাকায় থাকবে, কারণ নতুন করে আমাদের কোনো সম্পদ এখানে ক্রয় হয়নি, এটি আমাদের ব্যালেন্স হিসেবে থেকে যাবে। 2018 সালে আইসা এটা তো রয়েছেই, নতুন করে আবার চলমান জের ছক পদ্ধতিতে যখন পরবর্তী সালে কোনো লেনদেন যখন থাকবে, যেমন এখানে ব্যালেন্স বিডি, আমি এখানে ব্যালেন্স বিডি কেন লিখেছি, যেহেতু 16 সালের বলে 17 সাল, তারপরে আসবে কত 18 সাল। তো 18-17 সালে যেহেতু আমার কোনো এখানে এই সম্পদের কোনো লেনদেন ক্রয় বিক্রয় বা কোনো সম্পদ নেই, তাহলে এই সম্পদের চেইনটা ঠিক রাখার জন্য আমরা এটা এখানে ব্যালেন্স হিসেবে আসছে, ব্যালেন্স বিডি হিসাবে, এটি আবার ব্যালেন্স বিডি হিসেবে এখানে আসবে। তো এখানে আইসা আমাদের ব্যালেন্স বিডি লেখার দরকার হবে না, এই জন্য যে চলমান জের ছকে ব্যালেন্স বিডি লিখতে হয় না, এটা অটোমেটিকলি ব্যালেন্সটা সামনে চলে আসে। তো এখানে জুলাই মাসে আইসা জুলাই মাসের 1 তারিখ আমরা মেশিনটা বিক্রি করেছিলাম। বিক্রি করতে গিয়ে জাবেদাকে লিখেছিলাম ব্যাংক ডেবিট, পঞ্জীভূত অপচয় ডেবিট, বিক্রেতাদের ক্ষতি ডেবিট, আর মোটর গাড়ি ক্রেডিট। তো মোটর গাড়ি ক্রেডিট লিখেছি, তার বিপরীত নামগুলো এখানে আসবে। এখানে ছিল ব্যাংক হিসাব, সে টাকা ছিল 3,20,000। তাহলে আমাদের টাকা ছিল কত টাকা, 3,20,000 টাকা। তাহলে আমাদের কত টাকা থাকে, এটা যেহেতু ডেবিট এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট মাইনাস করব, মাইনাস করে এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এটা ডেবিট উদ্বৃত্ত কয় টাকা, 5,40,000 টাকা। এটা আসলে ক্রেডিট 3,20,000 টাকা। তাহলে বড় কোনটা, ডেবিটটা বড়। তাহলে ডেবিট ব্যালেন্স যদি বড় হয়, তাহলে বিয়োগ করার পরে যে ব্যালেন্সটা থাকবে, যে উদ্বৃত্ত থাকবে, সেটা ডেবিট দিকে বসবে। যদি ক্রেডিট দিক বড় হয়ে যেত, মানে মাইনাসটা বড় হয়ে যেত আর এটা ছোট হতো, তাহলে বিয়োগ করা ক্রেডিট দিকে চলে যেত। তোমরা আগে যেন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ফিগার বড় হলে রেজাল্ট মাইনাস বের হবে, প্লাস ফিগার বড় হলে রেজাল্ট প্লাস ফিগার বের হবে। তো যেহেতু এখানে 5,40,000 টাকা ডেবিট বড় আর 3,20,000 টাকা ছোট, তাহলে বিয়োগ করার পরে যে ব্যালেন্স থাকবে ডেবিট দিকেই বসবে। $2,20,000 টাকা। পুঞ্জীভূত অপচয় ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট ছিল, এটা ছিল 65,000 টাকা, 65,000 টাকা।
এখান থেকে সেটা বিয়োগ করলে থাকবে 1,55,000 টাকা, 1,55,000 টাকা। এরপরে ছিল বিক্রয়জনিত ক্ষতি। বিক্রয়জনিত ক্ষতি সেটা ছিল 1,55,000 টাকা। তাহলে মাইনাস করলে এটা ব্যালেন্স হয়ে যায় 0। ঠিক সেম তারিখে নতুন করে আরেকটি মোটর গাড়ি কিনেছিলাম, যা যাবে লিখেছি ব্যাংক মোটর গাড়ি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব, লিখে এটার দাম ছিল 8,70,000 টাকা। এটি এখানে থাকবে 8,70,000 টাকা। অর্থাৎ 2018 সালের জুলাই মাসে এসে আমার সম্পদের পরিমাণ থাকলো 8,70,000 টাকা। প্রথম কিনেছি 5,40,000, 17 সালে এটি ছিল 5,40,000, 18 সালে এসে নতুন করে বিক্রি করে ফেলেছি, বিক্রি করেছি 3,20,000 টাকা। ক্রেডিট হচ্ছিল, এটা মাইনাস হবে, পুঞ্জীভূত অবস্থায় মাইনাস হবে, ক্ষতি মাইনাস হয়ে 0 হয়ে গেল। অর্থাৎ আমার কোনো সম্পদ নেই। নতুন করে আবার সম্পদ কিনেছি মোটর গাড়ি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 8,70,000 টাকা দিয়ে। এই হলো 8,70,000 টাকা। এটা হচ্ছে মোটর গাড়ি হিসাব, অর্থাৎ মোটর গাড়ি খতিয়ান। তোমরা নিশ্চয়ই খতিয়ানটা বুঝতে পেরেছো। তোমরা টিসোকে করতে পারো। টিসোকে করলে তখন তোমাদের আবার প্রতি বছর ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিডি, আবার ব্যালেন্স সিডি, আবার ব্যালেন্স বিডি, এবং তখন আবার ব্যাংক হিসাব লিখে তোমরা করতে পারবে। তোমরা টিসোকে করতে পারবে, চলমান শেয়ার সঙ্গে করতে পারবে। যেহেতু আমরা আধুনিক পদ্ধতিতে চলমান শেয়ার সবগুলো করতেছি, তোমরা অত চলমান শেয়ার পদ্ধতিও করতে পারো। তোমরা এই অঙ্কটি আমি এটা বোর্ডে করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই খাতায় উঠিয়ে নিয়েছো। বইয়ে কিছু ভুল রয়েছে সামান্য, তো তোমরা বইটা ফলো করার দরকার নেই। তোমরা আমার যেটা করেছি এটা তোমরা খেয়াল করো, করে তোমরা নিজেরা এই অঙ্কটা আবার করো, এবং সরলরৈখিক পদ্ধতিতে যত অঙ্কগুলো রয়েছে তোমরা সবগুলো অঙ্ক মোটামুটি প্র্যাকটিস করো। তাহলে সরলরৈখিক পদ্ধতি তোমার শেষ হয়ে যাবে। সামনে পবিত্র ঈদুল আজহা, তো তোমরা ঈদ করবে, ঈদে অনেক আনন্দ করবে, মজা করবে। ঈদের পরে আমরা আবার পড়াশোনা শুরু করব। তখন আমি তোমাদেরকে শেখাবো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতির অঙ্ক শেখাবো, এবং এখানে আরও 2-1টি পদ্ধতির অঙ্ক তোমাদের আমি শেখাবো। তো যেহেতু ঈদের একটা ছুটি পাচ্ছ, তোমরা প্রায় 8-9 দিনের মতো তোমাদের ক্লাসগুলো হচ্ছে না, তো এই সময়ের মধ্যে তোমরা ক্রমহ্রাসমান তো পরে থাকলো, তোমরা সরলরৈখিক পদ্ধতির যত অঙ্কগুলো রয়েছে তোমাদের উদাহরণ বা সৃজনশীল প্রশ্নে তোমরা সরলরৈখিক পদ্ধতির অঙ্কগুলো করে ফেলবা। অবচরের একটি অঙ্ক কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে, এবং অবচর অঙ্ক, সহজ অঙ্ক তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারলে অবশ্যই ইনশাল্লাহ ফুল মার্কস পাবে। বিক্রয়জনিত অঙ্ক মাঝে মাঝে এসে থাকে, এই জন্য তোমাদের একটা বিক্রয়জনিত অঙ্ক করে দেওয়া হলো। তো তোমরা বিক্রয়ের অঙ্কগুলো একটু খেয়াল করবে। আর দেখবো বোর্ডের কোশ্চেনগুলো, বইয়ের পিছনে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখে দেখে সেখান থেকে সরলরৈখিক পদ্ধতির যতগুলো অঙ্ক রয়েছে তোমরা সবগুলো করে ফেলবে। ধরো তোমাদের বইয়ের পিছনেই দেখবা যে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, 15 সাল থেকে শুরু করে এই প্রায় 19 সাল পর্যন্ত সমস্ত বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে। বোর্ড কোশ্চেনগুলো থেকে দেখে দেখে তোমরা যতগুলো সরলরৈখিক পদ্ধতির অঙ্ক রয়েছে তোমরা সেগুলো করে ফেলবে, দেখবা ইনশাল্লাহ তোমরা পারবা। আর ঈদের পরে আমি আবার তোমাদেরকে এই অধ্যায়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতির অঙ্কগুলো শেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের ঈদ আনন্দময় হোক, সুন্দর হোক। সবাই এই করোনা মহামারীতে হেফাজতে থাকো, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।